কিশোর কুমার বললেন, আরিফ বাস, কে লিখেছে এই গান? না না না, এই কথায় আমাকে গাইতেই হবে, বুঝলে। শিবদাস বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট বাঙালি কবি ও কালজয়ী গীতিকার ছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি এবং আধুনিক গানের জগতে যারা অসাধারণ গানের বাণী সাজিয়ে উপহার দিয়েছিলেন তাদের অন্যতম হলেন শিবদাস ব্যানার্জি। পাড়ার ক্লাবে ঘটা করে স্বাধীনতা উৎসব উদযাপন হচ্ছে। তারস্বরে বক্স আর চোঙাগুলো জানান দিচ্ছে কত বড় দেশভক্ত। ক্লাবের বাপিরা বলে দিয়েছে, সব দেশের গান বাজাবি সারাদিন, মনে থাকে যেন, হিন্দি গান না, মনে থাকে যেন। অমরেশ বাবু তখন পাশ দিয়ে যাচ্ছিলেন শিবদাস বাবুর বাড়ি। অনেকদিন দেখা হয় না। বাঁশদ্রোণীর উষা কারখানার পেছন দিক থেকে সোজা মিনিট 15 হাঁটলেই শিবদাস বাবুর বাড়ি। সেই সময় একজনকে বলতে শুনলেন, ওরে এবার ডিএল রায়টা দে, ভারত আমার ভারতবর্ষ চালা, তারপর ধনধান্যে পুষ্পে ভরা। একটু থমকে দাঁড়ালেন, মনে মনেই বললেন, ধনধান্যে পুষ্পে ভরা না রে, ধনধান্য পুষ্পে ভরা, এটা হবে। আর একটা কি বলল, ভারত আমার ভারতবর্ষ নিয়ে। মুচকি হেসে আবার এগিয়ে চললেন গন্তব্যের দিকে। নমস্কার শিবদাস বাবু, আপনার সঙ্গে একবার দেখা করতে এলাম। আসুন আসুন, বহুদিন পর এলেন, আসুন বসুন। বেতের চেয়ারটি টেনে বসলেন আর মাইকে ভেসে এলো, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। শিবদাস বাবু, আপনার পাড়ার ছেলেরা বলছিল গানটি ডিএল রায়ের লেখা। গম্ভীর মিতভাষী মানুষ শিবদাস বাবু, কথা বেশি বলে না। শিবদাস বাবু, ভাবতে সত্যি অবাক লাগে, আপনারই লেখা গান বাজছে আপনারই পাড়ায়, আর তারা জানেই না স্বয়ং গীতিকার তাদেরই প্রতিবেশী। অজয় দাস সুর করেছিলেন না? মিতভাষী শিবদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট করে বললেন, হ্যাঁ। ঘরের মধ্যে বসে শিবদাস বাবুর মন তখন কয়েক মাস পিছিয়ে গেছে। একখানি চিঠির কথা মনে করে লিখেছিলেন একজন প্রখ্যাত সুরকার এবং গায়ককে। এত কাছের মানুষ, কত কাজ করেছেন একসঙ্গে, তিনি এরকম করতে পারলেন? অমুক বাবু, এতগুলো গান লিখিয়ে এতবার বলা সত্ত্বেও আপনি আমার পাওনা টাকাগুলো দিলেন না। আপনি যে পরিমাণ টাকার দামি মদ্যপান করে থাকেন, পাওনা টাকাটা পেলে আমার চিকিৎসাটা করাতে পারতাম। হৃদরোগে আক্রান্ত আমি। আর এই বলবো আপনাকে, ভালো থাকবেন এই প্রার্থনা করি। আদিগঙ্গা পেরিয়ে বেশ খানিকটা পথ হাঁটলেই একটু সরু গলির মধ্যে বাড়ি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের, যার লেখা বহু গান আমরা শুনেছি, বহু গান, কিন্তু আমরা জানি না তার কথা। তার কিছু গানের সঙ্গে পরিচয় করিয়ে তারপর তার সম্পর্কে দু চার কথা বলবো আপনাদের। একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে আমি এক যাযাবর, মানুষ মানুষের জন্য, হে দোলা হে দোলা, আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, শত ফুল বিকশিত হোক, সরস্বতী বিদ্যাপতি, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। 27শে ডিসেম্বর 1934 শিবদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম অবিভক্ত বাংলার খুলনা শহরে। দেশভাগের পর এপার বাংলায় চলে আসে গোটা পরিবার। বাবা পুলিশের উচ্চপদে চাকরি করতেন, তৎকালীন ছোটলাটের সহকারী। শিবদাসরা 5 ভাই 1 বোন, সবার ওপরে বড় দিদি শিবানী। শিবদাসের জীবনে দিদি শিবানীর অবদান বিরাট। থাকতেন ভবানীপুরের কুন্ডু রোডে, পড়তেন মিত্র ইনস্টিটিউটে। তার সহপাঠী ছিলেন সুভাষ মুখার্জি, পরবর্তীকালে যিনি বিরাট কবি হন। দিদি পড়তেন রবীন্দ্রভারতীতে। দিদির লেখার হাত ছিল চমৎকার। তাকে দেখেই শিবদাসের লেখা শুরু। এই দিদির মাধ্যমেই তার সঙ্গে যোগাযোগ হয় শিল্পী মহলে। এখানে একটু বলে রাখি, এই দিদি জীবিত আছেন এবং তার মেজ ছেলে বর্তমানে রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায়। মাফ করবেন, এটা তো আমার লেখা নয়, আমি প্রতিবেদনটি অনেকদিন আগেই সংগ্রহ করেছি এবং এতদিন পরে পড়ছি। এতদিনে পার্থবাবু আর শিক্ষামন্ত্রী নেই। যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছি না। একটু বড় হতেই বাবা গত হলেন। সংসারে অনটন দেখা দিল। নাকতলা অঞ্চলে ভাড়া উঠে এলেন তারা। শিবদাস চাকরি নিলেন খানপুর রোডের ননীবাবুর প্রাইমারি স্কুলে, মাইনে 40 টাকা। দিদিকে দেখে অনুপ্রাণিত হয়ে কবিতা লেখা শুরু করলেন। খারপুর রোডেই 9/4 নম্বর বাড়িতে থাকতেন অপরেশ লাহিড়ী এবং বাঁশুরি লাহিড়ী। বুঝে গেছেন নিশ্চয়ই।
আপনাদের বিখ্যাত বাপ্পি লাহিড়ীর বাবা এবং মা। তারা তখন গণসঙ্গীত গাইতেন। তখন খাদ্য আন্দোলন চলছিল। শিবদাস বন্দ্যোপাধ্যায়কে বললেন পার্ক সার্কাস ময়দানে একটা অনুষ্ঠান হবে, তার জন্য একটা গান লিখে দিতে। লিখে দিলেন গান। অপরেশ লাহিড়ী সুর করলেন, লাইন লাগাও লাইন লাগাও, এই তার শুরু। ছোট চাকরি পেলেন পোর্ট ট্রাস্টে। কিন্তু কবিতা আর গান লেখার নেশায় অফিস আর ঠিকমতো যাওয়া হয় না, তাই মাইনে কাটা যায় দিনের পর দিন। কবিতা আর গান লিখে কতই বা রোজগার হয় সে সময়। সংসারে বাড়তে থাকলো অভাব। লিখে চললেন আরো গান, একের পর এক আধুনিক এবং বাংলা ছায়াছবির গানও। যে মানুষ ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, সেই মানুষ একই ছবিতে কি করে ঘ্যাচাংফু খাবো তোকে লিখতে পারেন, সে এক বিস্ময় আজও। রুমা গো ঠাকুরও তার অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন তিনি। তার ক্যালকাটা ইউথ কোয়ারের জন্য লিখছেন, ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, আর তোমার আমার ঠিকানার মতো সব গান। সালটা 1983। রুমা গো ঠাকুরতা তার ছেলে অমিত কুমারের সঙ্গে, অর্থাৎ কিশোর কুমারের পুত্র অমিত কুমারের সঙ্গে যোগাযোগ করালেন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের। অমিত কুমারের জন্য গান লিখবেন তিনি। গানের কথা অমিত কুমারের পছন্দ হলো। অমিত কুমার বাবা কিশোর কুমারকে শোনালেন সেই গানের কথা। কিশোর কুমার বললেন, আরিফ বাস, কে লিখেছে এই গান? না না না, এই কথায় আমাকেই গাইতে হবে, বুঝলে? তুমি তাকে বোম্বেতে ডাকো, আমার সুরে ওর কথায় এবার পুজোর ক্যাসেট বেরোবে আমার। তাই হলো। শিবদাস বন্দ্যোপাধ্যায় গেলেন বোম্বে। যে গানগুলো সেবার পুজোয় বেরিয়েছিল আপনাদের জানা। তার আগে বলেনি, কিশোর কুমারের বাড়ি গৌরীকুঞ্জে বসে কিশোর কুমারের সামনেই বসে গান লিখেছিলেন তিনি। গান লিখতে লিখতে বারবার উঠে বাইরে যাচ্ছিলেন। কিশোর কুমার বললেন, আপনি বারবার উঠে বাইরে যাচ্ছেন কেন? সিগারেট খেতে? ওই মানে এতবার উঠলে কনসেন্ট্রেশন নষ্ট হবে, আপনি আমার সামনেই খান। আপনার সামনে? হ্যাঁ হ্যাঁ, খান। আচ্ছা শিবদাসবাবু, এই সিগারেট নিয়েই একখানা গান লিখে ফেলুন না। সিগারেট নিয়ে? কিছুক্ষণের মধ্যেই লেখা হলো গান। সিগারেট নহ তুমি শ্বেত পড়ি, গোল গোল সাদা আহা মরি মরি, ভাবনার প্রতিপলে তুমি সাথী দুটি, দুটি ঠোঁটের মাঝে আমি জড়িয়ে ধরি। বাহ বাহ, এই তো সাবাস। সিগারেট নিয়ে যখন লিখলেনই, চা খেতে এত ভালোবাসেন যখন, চা নিয়েও একখানা লিখে ফেলুন দেখি এবার। তাও লেখা হলো। এক কাপ মুখে তুলতেই মনে পড়ে যায়, দরজার পাশে দাঁড়াতে এসে ভীরু লজ্জায়। সেইবার আরও যে গানগুলো লেখা হয়েছিল, নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি, তাকে লোকে আমাকে ক্লাউন, রাখাল চন্দ্র মাতাল, এই সমস্ত আর কি। গান লেখার পর্ব শেষ করে যখন ফিরছেন, কিশোর কুমার বললেন, শিবদাসবাবু, আপনাকে কিন্তু পরের বছর আবার আসতে হবে। আমার পুজোর গান আপনি লিখবেন। না, পরের বছর আর যেতে পারেননি তিনি। দীর্ঘ রোগে আক্রান্ত হন। চিকিৎসা চলে দীর্ঘদিন, তারপর আরও কয়েকবার যাওয়া হলো না কিশোর কুমারের কাছে। 1987 আগস্ট মাস। কিশোর কুমারের ডাকে এবার গেলেন বোম্বে। প্রথমে গৌরীকুঞ্জের উল্টো দিকের এক হোটেলে উঠলেও পরদিন তাদের নিজের বাড়িতে নিয়ে আসেন কিশোর কুমার। বাড়ির লনে বসে সন্ধ্যাবেলা গান লেখা হতো। কিশোর কুমার, পাশে অমিত কুমার, হারমোনিয়াম বাজানোর জন্য বাসুদেব চক্রবর্তী আর শিবদাস বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বাড়ির পাঁচিলে লাগানো বড় বড় আলোগুলো সারা লনটাকে দিনের মতো আলো করে রেখেছে। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কলমে একে একে সৃষ্টি হচ্ছে গান, আর তার সুরও তৈরি করে চলেছেন কিশোর কুমার। লেখা হচ্ছে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনী হাওয়াতে, হাওয়া মেঘ ছড়ায়, ফুল ঝরায়, ঝিরিঝিরি এলে বহিয়া, এ জীবন প্রেমেরই এক পাতাবাহার কবিতা, আমার আধার ভুবনে। হঠাৎ কিশোর কুমার বললেন, শিবদাসবাবু, আমার করা একটা ভালো গান আছে, আজনবী বলে একটা ছবি বানাচ্ছি। আগে অর্ধেকটা শুট হয়ে গেছে, এই নভেম্বরেই আবার শুটিং শুরু হবে। এই ছবির একটা গান আছে, প্যার আজনবী হে, জানে কাহা সে আয়ে, কব জীবন মে ফুল খিলায়, কব আঁসু দে যায়। এর ওপর আপনি একটা বাংলা গান লিখে দিন। শিবদাসবাবু লিখে ফেললেন, প্রেম বড় মধুর, কবু কাছে কবু সুধুর, কখনো জীবনে ফুল ফোটায়, কাঁদিয়ে যায় সে দূর। গান লেখা চলতে লাগলো সন্ধ্যাবেলায়। একদিন হলো কি, কিশোর কুমারের স্ত্রী লীনা গাঙ্গুলি এসে সেখানে বসলেন। আরে এই তো লীনাজি এসে গেছেন। শিবদাসবাবু, আপনি লীনাজি আর আমাকে নিয়ে একখান মজবুত একটা গান লিখে দেন দেখি। হই হই করে
হেসে উঠলেন কিশোর কুমার নিজেই। শিবদাস বন্দ্যোপাধ্যায় ভাবলেন, এ কি রে বাবা, মেশিন নাকি, যা খুশি অর্ডার দিয়ে চলেছেন, কখনো চা, কখনো সিগারেট, কখনো স্ত্রী। লিখে ফেললেন কিন্তু গান, আমি দুঃখকে সুখ রূপে বইতে পারি যদি তুমি পাশে থাকো, দৈনকে হাসি রূপে সইতে পারি যদি তুমি পাশে থাকো। খুশিতে হই হই করে আবার হেসে উঠলেন কিশোর কুমার। যথাযোগ্য সম্মান দক্ষিণা দিয়ে বিদায় জানালেন তাকে। আর নজিরবিহীন ভাবে করে ফেললেন একটা কাজ। একটা ব্রিফ কেস তার হাতে দিয়ে বললেন, এটা নিন, তবে এখানে খুলবেন না, কলকাতায় ফিরে খুলবেন। আর আমাকে কথা দিন ডিসেম্বরে আবার আসবেন, আপনাকে দিয়ে আরো গান লেখাবো শিবদাস বাবু, অসুস্থ হলে চলবে না কিন্তু। একথা কিশোর কুমার বললেন। কিশোর কুমার চলে গেলেন বাড়ির ভেতর। অমিত কুমার বারণ করা সত্ত্বেও তাকে দিয়ে বাক্স খুলিয়ে দেখা গেল তার মধ্যে একটা প্যাকেট, আর তাতে থরে থরে টাকা সাজানো। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, পারিশ্রমিক তো আমি নিয়েছি, তাহলে? বাবা খুশি হয়ে দিয়েছেন। না অমিত বাবু, এ টাকা আমি নিতে পারবো না। নির্লোভ সৎ মানুষটা ফিরে এসেছিলেন এবং কথা দিয়ে এসেছিলেন ডিসেম্বরে আবার আসবেন। তবে তার আর দরকার পড়ল না। তার আগেই কিশোর কুমার 13ই অক্টোবর 1987 প্রয়াত হলেন। প্রাক্তন ফুটবলার তরুণ দে শোনালেন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার অভিজ্ঞতার কথা। 1993 থেকে 94 সালে তিনি গিয়েছিলেন শিবদাস বাবুর কাছে নিজের একটি ক্যাসেট বের করার জন্য। তরুণ দে বলেছিলেন কিশোর কুমারের জন্য যেমন গান লিখেছিলেন সেই রকম লিখে দেবেন। তিনি উত্তরে বলেছিলেন, তোমার বয়স কম, এই বয়সে এইসব গান কেন, মন দিয়ে ফুটবল খেলো। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের মেয়ে দেবযানী দেবীর কথায় ভাবো একবার, এমন নির্লোভ মানুষটার পাওনা টাকা দিলেন না অসমিয়া, বাংলা এবং হিন্দি ছায়াছবির গানে সেই প্রবাদ প্রতিম সুরকার গায়ক। নামটি না হয় নাই উল্লেখ করলাম। বাবা বড় কষ্ট পেয়েছেন জীবনে। শিবদাস বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন 2007-এর 8ই আগস্ট। দীর্ঘদিন রোগে ভুগে পালমোনারি ফেলিওর কেড়ে নেয় নির্লোভ প্রচার বিমুখ এই মানুষটিকে। তার স্ত্রী, ছোট ভাই এবং ছোট মেয়ের মুখ থেকে শোনা কাহিনী আপনাদের কাছে বললাম আজ। যদি আমি শুনিনি, আমি শেষে যিনি এটি লিখেছেন, যার প্রতিবেদনটি পাঠ করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন অবশ্যই করব প্রতি ভিডিওর মতো। সেদিন ওর বাড়ি থেকে বেরোনোর পর তার ছোট মেয়ে দেবযানী বন্দ্যোপাধ্যায়ের কথাটা কানে বাজছিল, আমার মিডিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করি, তোমার কথা শুনে না করতে পারলাম না। দেখো, তিনি কোনো সম্মান পাননি, অবহেলাতেই রয়ে গেছেন, আজও কেউ জানেই না তাকে। দেখো, রেডিওতে এত গান বাজে, সুরকার গায়কদের নাম বললেও কোথাও গীতিকারের নাম কিন্তু বলা হয় না। সন্ময়, তোমরা এসো, কিন্তু অনেক দেরি করে এসো গো। বাড়ি ফেরার সময় ভারাক্রান্ত মনে গাড়ির এফএমটা চালিয়ে দিলেন এই প্রতিবেদনটির লেখক। কাকতালীয়ভাবেই বেজে উঠল, যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে, তখন কি আর পড়বে মনে আগের মতন করে, আমায় আগের মতন করে। হ্যাঁ, গায়ক এবং সুরকার কিশোর কুমার, কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়। আমি সন্ময়বাবুর কলম থেকেই সংগ্রহ করেছি, তার জন্য তাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, এবং ফেসবুক থেকে এটি পেয়েছি বলে রূপকথা পেজকে আমি জানাই আমার কৃতজ্ঞতা। নমস্কার।